ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এল নিনো এবং লা নিনা সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা ইউজিসি নেট এবং ডাব্লিউবিসিএস অপশনাল জিওগ্রাফি প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু ভীষণভাবে তাদেরকে হেল্প করবে। শুধুমাত্র এই দুটো পরীক্ষা না, যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেই এল নিনো এবং লা নিনো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো এই এল নিনো এবং লা নিনা এটা কিন্তু একটা কম্বাইন্ড একটা টপিক। এই টপিকটা জানতে গেলে তোমাদের অনেক আশেপাশের অনেক ধরনের নলেজ কিন্তু কাজে লাগবে। তো প্রথমেই বলে দিচ্ছি, এল নিনো লা নিনো বোঝার আগে অবশ্যই তোমাদের সমুদ্র স্রোতের একটা ধারণা থাকতে হবে, নিয়ত বায়ু প্রবাহ বিশেষ করে আয়ন বায়ু সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে, এবং ওয়াকার সঞ্চালন ভীষণ ইম্পর্টেন্ট। ওয়াকার সঞ্চালন বা ওয়াকার কোষ সম্পর্কে বা ওয়াকার সার্কুলেশন সম্পর্কে অবশ্যই ফুল কনসেপ্ট থাকতে হবে। আর তার সাথে সাথে কি জানতে হবে, একটা ওয়ার্ল্ডের ম্যাপেরও কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো আমরা এল নিনো লা নিনো এবং এনসো বা এল নিনো সাউদার্ন অসিলেশন অথবা সাউদার্ন অসিলেশন, এই টোটাল কনসেপ্টটা আমি এই ভিডিওর মাধ্যমে অ্যানালাইসিস করে দিচ্ছি। ওকে, তো এই যে আমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছি, এই ম্যাপটা হচ্ছে মোটামুটি ওয়ার্ল্ডের বেশিরভাগ জিনিস কিন্তু এখানে দেখানো আছে, বা ওয়ার্ল্ডের একটা অর্ধেক অংশ দেখানো আছে। তো এই ক্ষেত্রে যেটা হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে মেনলি প্রশান্ত মহাসাগর, এদিকে আছে দেখো ভারত মহাসাগর। তো এই যে যেটা প্রশান্ত মহাসাগর এই পার্টটাকে কি বলবো আমরা, পূর্ব উপকূল, আর এই পার্টটাকে কি বলবো না, পশ্চিম উপকূল বলবো। আর এর ঠিক মাঝখান দিয়ে দেখো একটা লাল রঙের রেখা গেছে, এর মান কত, 0 ডিগ্রি। এটা হচ্ছে কি না, নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা কি করেছে, প্রশান্ত মহাসাগরকে দুটো পার্টে ভাগ করেছে, উত্তর প্রশান্ত এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর। বুঝা গেল? আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখো, যে এই যে প্রশান্ত মহাসাগর যে ম্যাপটা আছে, প্রশান্ত মহাসাগর এটা হচ্ছে পূর্ব উপকূল। পূর্ব উপকূলে কে আছে, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশ আছে। আর পশ্চিম উপকূলে কি আছে দেখো, এশিয়া মহাদেশ আছে, আর এদিকে অস্ট্রেলিয়া আছে। আর একটা জিনিস ভালো করে দেখো, এই যে প্রশান্ত মহাসাগরের এই যে পশ্চিম উপকূল, এই পশ্চিম উপকূলে দেখো অসংখ্য দ্বীপ আছে। এদিকে দেখো জাপান আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এখানে দেখো অসংখ্য দ্বীপের সংখ্যা আছে। আর এইদিকে দেখো প্রশান্ত মহাসাগর যেটা পূর্ব উপকূল, এই পূর্ব উপকূলে এই এরিয়াটাতে কিন্তু দেখো কোনো দ্বীপের পরিমাণ নেই বা দ্বীপ নেই এক কথায়। তার মানে এই সাইডে শুধুমাত্র জলভাগ, আর এই সাইডে জলভাগের গভীরতাটাও বেশি। আর এই সাইডে কি আছে, স্থলভাগ, আর তার সাথে সাথে জলের গভীরতাটা তুলনামূলকভাবে কম। ঠিক আছে, তো যখন সূর্যের আলো এই অংশেও পড়বে এবং সূর্যের আলো এই অংশেও পড়বে, তখন প্রথমে বুঝতে হবে এখানে যেহেতু স্থলভাগের পরিমাণ বেশি, স্থলভাগ তাড়াতাড়ি হিটেড হয়, বেশি তাপ গ্রহণ করে, তার ফলে কি নিম্নচাপ তৈরি হয়। আর এদিকে কি জলভাগের পরিমাণ বেশি, জলের গভীরতাটা বেশি, তাই সূর্যের আলো পড়ার পরে জলের নিচের দিকে তাপটা চলে যায়, তারপরে জলের উপরিপৃষ্ঠটা কিন্তু ততটা উত্তপ্ত হতে পারে না। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে আমাদের এই এল নিনো লা নিনো বুঝতে গেলে। ওকে, তো এই ক্ষেত্রে দেখো এল নিনো আর লা নিনো পড়তে গেলে প্রথম আমাদের যেটা কনসেপ্ট জানতে হবে সেটা হচ্ছে সমুদ্র স্রোত, আর হচ্ছে ওয়াকার সঞ্চালন বা ওয়াকার সার্কুলেশন। ঠিক আছে, তো এইখানে দেখো সমুদ্র স্রোত পড়াতে গিয়ে আমি বলেছিলাম পেরু এবং চিলির পাশ দিয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে একটা শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়। তার নাম কি, তার নাম হচ্ছে শীতল হাম্বোল্ট স্রোত বা শীতল পেরু স্রোত। তাহলে এটা একটা সমুদ্র স্রোত, সেটার নাম কি দিব আমরা, পেরু স্রোত। পেরু স্রোত বা এটাকে বলছে হাম্বোল্ট স্রোত, হাম্বোল্ট স্রোত। ঠিক আছে, এই হাম্বোল্ট স্রোতটা কি শীতল, কেন শীতল, দক্ষিণে কি কুমেরু আছে, কুমেরু দিক থেকে যে স্রোতটা যেহেতু যাচ্ছে তাই শীতল হাম্বোল্ট স্রোত বা শীতল পেরু স্রোত। ওকে, এই ক্ষেত্রে কি হয় দেখো, এই পরে এই অঞ্চলটা কি বললাম, এই অঞ্চলটা হচ্ছে জলের গভীরতাটা বেশি, তাই এখানে কি তৈরি হয়, এখানে তৈরি হয় হাই প্রেসার জোন। ঠিক আছে, বা উচ্চচাপ। আর এই সাইডে কি, যেহেতু স্থলভাগের পরিমাণটা বেশি, সূর্য আলো বেশি গ্রহণ করে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এই সাইডের এরিয়াতে কি তৈরি হয় না, লো প্রেসার তৈরি হয়। তো এই যে হাই প্রেসার ওইদিকে, এদিকে লো প্রেসার, এই ঘটনার সাথে কি কি রিলেটেড আছে সেটা আমরা আগে দেখে নিচ্ছি। এইখানে দেখো এই স্রোতটা যখন আরো একটু উত্তর দিকে যাবে, উত্তর দিকে যাওয়ার ফলে কি হবে, এখানে কিন্তু আয়ন বায়ুর টানে পড়ে যাবে। মানে এদিক থেকে একটা আয়ন বায়ু আসে, সেটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, আর এদিক থেকে যেটা আসে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ঠিক আছে, এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর যখন প্রভাবে চলে আসবে এই শীতল হাম্বোল্ট স্রোতটা, তখন কিন্তু কি হয় বলতো, এই স্রোতটা কিন্তু আস্তে আস্তে এদিকে যাবে, এদিকে যাবে, এটা কিন্তু উষ্ণ স্রোত হয়ে গেল। ঠিক আছে, উষ্ণ স্রোত হয়ে গেল। এই স্রোতটার আমরা নাম জানি, এটা হচ্ছে নিরক্ষরেখার দক্ষিণে যাচ্ছে, তাই এটাকে বলা হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এটা আমি লাল কালারে এই জন্য দিলাম, এটা হচ্ছে উষ্ণ, তাই যেহেতু নিরক্ষীয় অঞ্চলের কাছ দিয়ে যাচ্ছে তাই এটা উষ্ণ। ঠিক আছে, এরপর কি হয় ধরো, এই দিক থেকে যখন স্রোতগুলো আসবে, স্রোতগুলো আসবে মানে কি, কেন স্রোতগুলো এদিক থেকে এদিকে আসলো,
এদিকে যেহেতু আয়ন বায়ু আছে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এখানকার স্রোত বা জল রাশিটাকে ঠেলতে ঠেলতে কোন দিকে নিয়ে আসবে, না নিয়ে আসবে তোমার হচ্ছে এই প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে। এই এরিয়াটাকে ধরে নিচ্ছি আমি প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল। এইখানে কি আছে, নিম্নচাপ হয়ে আছে। কেন নিম্নচাপ হয়ে আছে, সূর্য আলো বেশি গ্রহণ করছে, উত্তপ্ত হচ্ছে, বায়ুমণ্ডলের নিম্নচাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। এরপরে এই যে স্রোতগুলো এদিকে আসবে, সমুদ্রের স্রোতটা এসে এদিকে কি হবে, অতিরিক্ত উষ্ণতার জন্য বা নিম্নচাপের জন্য এখানে কি হবে, জলগুলো কিন্তু বাষ্পে পরিণত হবে, মানে বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ হবে। ঠিক আছে, যেহেতু নিম্নচাপ, আমরা জানি নিম্নচাপে বায়ু ঊর্ধ্বমুখী হয়, আর উচ্চচাপে কি হয় বলতো, বায়ু নিম্নমুখী হয়। এটা আমরা সবাই কম বেশি জিওগ্রাফিতে জানি। তো এই ক্ষেত্রে যখন এই স্রোতটা এদিকে চলে আসলো, তার সাথে সাথে জলরাশিটাও আসলো, ঠিক আছে, তার সাথে সাথে এদিককার শীতল বায়ু স্তরটাও আস্তে আস্তে ঠেলতে ঠেলতে যখন এদিকে চলে আসবে, তখন এই অঞ্চলে এসে বায়ুগুলো উত্তপ্ত হবে, জলকণা উত্তপ্ত হবে, উত্তপ্ত হয়ে জলরাশিগুলো উপর দিকে উঠবে, উপর দিকে উঠে ওইখানে আবার বৃষ্টিপাত হবে। ঠিক আছে, আমরা কি জানি, যেখানে সমুদ্রের জল বা জলীয় বাষ্প উপর দিকে হয় বা বায়ু ঊর্ধ্বমুখী হয়, সেখানে জলীয় বাষ্পটাকে উপরে নিয়ে গিয়ে সেটা মেঘ তৈরি করে সেখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। তো এই ক্ষেত্রেও ঠিক তাই ঘটনা হয়, এদিককার জলরাশিগুলো আসলো, জলটাকে উপর দিকে উঠালো, এখানে আবার বৃষ্টিপাত হলো। তাই এই এরিয়াতে কি হয় বলতো, এই এরিয়াতে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার পরে কি হয় বলতো, বৃষ্টিপাত হওয়ার পরে এই বায়ুগুলো শুষ্ক হয়ে যায়। শুষ্ক বায়ুটা আকাশের উপর দিক দিয়ে অনেকটা ঊর্ধ্ব আকাশ দিয়ে আস্তে আস্তে কোন দিকে যাবে, আস্তে আস্তে কিন্তু চলে যাবে পূর্ব দিকে। পূর্ব দিকে গিয়ে কি হবে, আবার এই অঞ্চল বরাবর নেমে আসবে। ঠিক আছে, তাহলে এই যে পূর্ব দিক থেকে বায়ু সমুদ্র স্রোতকে ঠেলে ঠেলে এদিকে আনলো, এখানে এসে উত্তপ্ত হয়ে উপর দিকে উঠলো, আবার উপর দিক দিয়ে পূর্ব দিকে গেল, আবার নেমে আসলো। তাহলে এখান থেকে একটা চক্র বা কোষ সম্পূর্ণ হলো। এই কোষটাকেই বলা হয় ওয়াকার কোষ বা ওয়াকার সঞ্চালন। ঠিক আছে, বা ওয়াকার সার্কুলেশন। বুঝা গেল? এই ওয়াকার সার্কুলেশনের দুটো পর্যায় আছে, একটা হচ্ছে সক্রিয় অবস্থা বা সক্রিয় স্টেজ, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা। ঠিক আছে, তাহলে ওয়াকার সার্কুলেশনের কয়টা অবস্থা আছে, না দুটো অবস্থা আছে, সক্রিয় আর নিষ্ক্রিয়। এই যে আমি যে ঘটনাটা বললাম, এদিকে থাকছে উচ্চচাপ, এদিকে থাকছে নিম্নচাপ, এদিকে বৃষ্টিপাত হচ্ছে, এদিকে বৃষ্টিপাত হচ্ছে না। ঠিক আছে, এই যে যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে ওয়াকার সঞ্চালনের বা ওয়াকার কোষের সক্রিয় অবস্থা। আর এই ওয়াকার কোষের সক্রিয় যে অবস্থা, সেই অবস্থাটাকে বলা হয় লা নিনা। এই ওয়াকার কোষের সক্রিয় অবস্থাটির অপর নাম কি, না লা নিনা। এটাকে আমরা কি বলবো, লা নিনা বলবো। তাহলে লা নিনা ঘটনায় কি কি ঘটে, লা নিনা ঘটনায় গোটা পৃথিবীর জলবায়ু স্টেবল থাকে, যেখানে যা বৃষ্টিপাত হওয়ার কথা সেখানে তাই হয়, যেখানে যা খরা হওয়ার কথা সেখানে তাই খরা তৈরি হয়। ওকে, তো এই ক্ষেত্রে এই যে শীতল সমুদ্র স্রোত, এখানে কিন্তু চিলি, পেরু চিলি বলে যে জায়গাটা আছে, সেখানে একটা মরুভূমি তৈরি হয়েছে। সেই মরুভূমিটার নাম হচ্ছে আটাকামা মরুভূমি। ঠিক আছে, এই মরুভূমিটার নাম কি আছে, না আটাকামা মরুভূমি, পৃথিবীর একটা শুষ্কতম মরুভূমি। তাহলে এইখান দিয়ে যেহেতু শীতল স্রোত যাচ্ছে, আর আমি এর আগে সমুদ্র স্রোত বোঝাতে গিয়ে বলেছিলাম, যেখান দিয়ে শীতল স্রোত যাবে তার পাশে কোনো না কোনো মরুভূমি তৈরি হবেই হবে। তো এখানে যেটা আটাকামা মরুভূমি, সেটা তৈরি হয়েছে শীতল পেরু বা হামবোল্ট স্রোতের জন্য, সেটা তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে এইদিকে আর একটা জিনিস মনে রাখবে, এই দিককার জলরাশি কিন্তু সবসময় কি হয় বলতো, উত্তপ্ত হতে পারে না। উপরের অংশটা, জলের উপরের অংশ যদি উত্তপ্ত হয়, তার নিচে শীতল জলটা উপর দিকে উঠে আসে। ঠিক আছে, এটাকে বলা হয় আপ ওয়েলিং। আর আপ ওয়েলিং হওয়ার জন্য এখানে কিন্তু সমুদ্রের তলদেশে যে নিউট্রিয়েন্ট গুলো থাকে, সেগুলো উপর দিকে চলে আসে, আর সেগুলোকে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন, মাছ, এগুলো কিন্তু সেখানে সমাবেশ ঘটে। তো এই যে যে ওয়াকার সার্কুলেশনের সক্রিয় অবস্থা, সেই সক্রিয় অবস্থাটা হচ্ছে লা নিনা। আর এই অবস্থায় এখানে কি তৈরি হয়, প্রচুর ফিশিং তৈরি হয়, মানে ফিশিং গ্রাউন্ড, মানে এখানে প্রচুর মৎস্য আহরণ করা হয়ে থাকে। কিন্তু এদিকে বৃষ্টিপাত হয় না, এখানে মরুভূমি তৈরি হয়েছে, তার নাম আটাকামা মরুভূমি। আর বৃষ্টিপাত কোথায় হয়, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল। আর পশ্চিম উপকূল দেখো আমাদের ভারতের আশেপাশেও এখানে কিন্তু লা নিনা পরিস্থিতিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, মানে বন্যা তৈরি হয়। ওকে, আর এদিকে যেটা ট্রেড উইন্ড বা তোমার হচ্ছে আয়ন বায়ু, এল নিনোর মানে ওয়াকার সার্কুলেশনের যখন সক্রিয় অবস্থা থাকে, তখন কিন্তু তোমার হচ্ছে ট্রেড উইন্ড বা নিয়ত বায়ু, যেটা হচ্ছে আয়ন বায়ু, সেটা কিন্তু সক্রিয় থাকে। আর আয়ন বায়ু সক্রিয় থাকার জন্য কিন্তু ভারতবর্ষে কিন্তু মৌসুম বায়ু সঠিক সময়ে প্রবেশ করে। তার ফলে ভারতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কোন অবস্থায়, না লা নিনা অবস্থায়। ঠিক আছে, এরপরে এই যে যে লা নিনা অবস্থা গেল বা ওয়াকার সার্কুলেশনের সক্রিয় অবস্থা গেল, এটা কি হয় বলতো, 5 থেকে 7 বছর অন্তর অন্তর রিভার্সাল হয়। কিভাবে রিভার্সাল হয় সেটা বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা এল নিনোতে ঢুকে যাব। এরপর দেখো, তাহলে এই দিককার
আয়ন বায়ুর জন্য সমুদ্র স্রোতগুলো আস্তে আস্তে এদিকে চলে আসলো, যেটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তো এরকম যখন এদিককার স্রোতগুলো ক্রমাগত এদিকে জলগুলোকে ঠেলে নিয়ে আসবে, বা বায়ুগুলোকে কি করবে, স্রোতের আকারে জলের পরিমাণটাকে এদিকে ঠেলে নিয়ে আসবে। তো এরকম হতে হতে কি হয় বলতো, ক্রমাগত 5 থেকে 7 বছর পর পর এই দিককার জলরাশির তুলনায় এই দিকের জলরাশির পরিমাণটা বেড়ে যায়। মানে এইদিকে জলরাশির উচ্চতা আর ওইদিকে জলরাশির উচ্চতার মধ্যে 2 সেন্টিমিটার ডিফারেন্স তৈরি হয়ে যায়। ডিফারেন্স কেন হয়? যেহেতু স্রোতগুলো কি করছে, ক্রমাগত জলগুলোকে ঠেলে নিয়ে চলে আসছে এদিকে। তারপরে এদিকের উচ্চতা যখন 2 সেন্টিমিটার বেড়ে যাবে আর এদিকের জলের উচ্চতা যখন 2 সেন্টিমিটার কমে যাবে, তখন দেখো জলের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। আর আমরা তো পড়েছি ভৌত বিজ্ঞানে, জলের ধর্ম হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখা। তার মানে জল এরকম থাকবে না, জল কি হবে, লেভেল হবে। তো তার জন্য কি হয় বলতো, এই 2 থেকে 5 থেকে 7 বছর অন্তর অন্তর এই দিককার এই যে উষ্ণ জল, এটা তো লো প্রেসার জোন, এই দিককার উষ্ণ জলটা কি হবে বলতো, ঠেলে এদিকে চলে আসবে। যেহেতু এদিকে জলের উচ্চতাটা বেড়ে থাকে, তো এই উষ্ণ জলটা ঠেলে এদিকে যখন চলে আসবে, তখন এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু এই উষ্ণ জলটাকে দখল করে নেবে। তার ফলে এইখানে তখন কি তৈরি হয়ে যাবে, এইখানে তখন তৈরি হয়ে যাবে কিন্তু লো প্রেসার। কেন? যেহেতু এই জায়গাটা তৈরি হয়ে গেল নিম্নচাপ, মানে জলের উষ্ণতাটা বেড়ে গেল এদিককার জলটা এদিকে চলে যাওয়ার জন্য, ঠিক আছে। আর এইদিকে তখন কি হবে বলতো, নিচের জলটা আস্তে আস্তে উপর দিকে উঠে এই জায়গাটার জলটা কিন্তু তুলনামূলকভাবে শীতল হবে। কার তুলনায়? এই সাইডের তুলনায়। তাহলে এদিকে তৈরি হলো লো প্রেসার, আর এদিকে তখন কি তৈরি হবে না, এদিকে তৈরি হবে তখন হাই প্রেসার। এটা লো প্রেসার হয়ে গেল, এটা হাই প্রেসার হলো। এই যে লো প্রেসার আর হাই প্রেসার মানে কি, জলের উষ্ণতার হেরফের হলো, তার জন্য লো প্রেসার আর হাই প্রেসারটা তৈরি হয়। তো এই ক্ষেত্রে এই যে যেটা স্রোত ছিল, পেরু স্রোত বা হাম্বোল্ট স্রোত, সেই স্রোতটা কি আর এখন অ্যাক্টিভ থাকবে? অ্যাক্টিভ থাকবে না। যেহেতু এখানে উষ্ণ হয়ে গেল জল, তখন কি হয় বলতো, এই পেরু বা হাম্বোল্ট স্রোতের বিপরীতে দক্ষিণ থেকে উত্তর দিকে একটা সমুদ্রের স্রোত প্রবাহিত হবে। দক্ষিণ থেকে উত্তর দিকে, ভুল বললাম, এটা উত্তর থেকে কি হবে, দক্ষিণ দিকে একটা উষ্ণ সমুদ্র জলরাশি প্রবাহিত হবে। কার বিপরীতে? পেরু বা হাম্বোল্ট স্রোতের বিপরীতে। এই যে উষ্ণ স্রোতটা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হলো, এটাকে বলা হয় এল নিনো। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা, এল নিনো বলবো। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কি হলো, এদিকে নিম্নচাপ তৈরি হয়ে গেল। এদিকে নিম্নচাপ হলে মানে কি, এই সাইডে তখন বৃষ্টিপাত হবে। আর এই আটাকামা মরুভূমিতে তখন এত পরিমাণে বৃষ্টিপাত হবে, সেখানে সাময়িকভাবে মানে গাছপালা জন্মে একটা জঙ্গল বা ফরেস্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। আবার কয়েক মাস বৃষ্টিপাত হওয়ার পরে এখানে আবার আস্তে 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 উচ্চচাপ তৈরি হয়ে যায়, এদিকে আবার নিম্নচাপ তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে রিভার্সাল ঘটলো, রিভার্সাল ঘটলো মানে কি, এদিকে হয়ে গেল লো প্রেসার, এদিকে হয়ে গেল হাই প্রেসার, এদিকে হয়ে গেল বৃষ্টিপাত, আর এদিকে হয়ে গেল খরা। এই যে রিভার্সাল ঘটনাটা ঘটলো, এটাকে আমরা কি বলবো, এটাকেই বলবো আমরা এল নিনো। ঠিক আছে, আর এই যে এই সাইডে নিম্নচাপ, এই সাইডে উচ্চচাপ, এই ঘটনাটাকে বলা হয় ওয়াকার সার্কুলেশনের নিষ্ক্রিয় অবস্থা। ঠিক আছে, তাহলে ওয়াকার সার্কুলেশনের নিষ্ক্রিয় অবস্থাতে কি হয়, এদিকে লো প্রেসার চলে যায় এদিকে, আর এদিকের হাই প্রেসার জোনটা চলে আসে এইদিকে। এইদিকে হয় বৃষ্টিপাত, এদিকে হয় তোমার হচ্ছে ঝড় বৃষ্টি, এদিকে হয় খরা। ঠিক আছে, তাহলে এই যে ওয়াকার কোষ দুর্বল হয়ে গেল, এই ঘটনাটাকে আমরা কি বলবো, এল নিনো বলবো। আর এল নিনো শব্দের অর্থ হচ্ছে দ্য লিটিল বয়, মানে ছোট্ট বালক। ছোট্ট বালক মানে হচ্ছে দুরন্ত বালক। ঠিক আছে, দুরন্ত এই জন্য বললো, যখন এল নিনো ঘটনা ঘটবে তখন গোটা পৃথিবীর কিন্তু ক্লাইমেটিক একটা চেঞ্জ চলে আসবে। যেখানে বৃষ্টিপাত হয় সেখানে খরা হবে, যেখানে খরা হতো সেখানে অতিরিক্ত বৃষ্টিপাত হবে। এক কথা গোটা পৃথিবীর ক্লাইমেটটা কিন্তু একটা উথাল পাতাল পরিস্থিতি তৈরি হয়। ঠিক আছে, তো ওই জন্য এল নিনো যে বছর ঘটে, সেই বছর গোটা পৃথিবীর অর্থনীতি কিন্তু হ্যাম্পারিং হয়, ক্ষতিগ্রস্ত হয়। ওই জন্য দেখবে বাজেটের ক্ষেত্রে যে বরাদ্দ, সরকারি বরাদ্দ, সেটা কিন্তু বাড়া কমা হয় এল নিনোর বছরগুলোতে। আর এল নিনো যখন হয় আমাদের ভারতবর্ষে কিন্তু তখন খরা হয়। কেন খরা হবে? দেখো এই টোটালটা কি লো প্রেসার ছিল, এদিকে হাই প্রেসার হয়ে যাওয়া গেল, এদিকে লো প্রেসারটা চলে গেল, এদিকের হাই প্রেসারটা চলে আসলো, তাহলে ভারতের এবং তার আশেপাশে ভারতীয় উপমহাদেশেও বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়। যেহেতু এই হাই প্রেসার লো প্রেসারটা শিফট হলো, এই জন্য এটা একটা কারণ। আর একটা কারণ আছে, যখন এদিককার লো প্রেসারটা এদিকে চলে যাবে, তখন এদিকে যে বায়ুটা আসতো উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, যেটাকে ট্রেড উইন্ড বলছে, সেই ট্রেড উইন্ডটা দুর্বল হয়ে যায়। আর আমাদের ভারত মহাসাগরেও কিন্তু এই ট্রেড উইন্ডটা কি হয় না, অনেকটা দুর্বল হয়ে যায়। আর দুর্বল হয়ে যাওয়ার জন্য কিন্তু মৌসুম বায়ু ঠিকঠাক ভারতবর্ষে প্রবেশ করে না। তাই ভারতবর্ষে কি তৈরি হয়, একটা খরা তৈরি হয়ে থাকে। কখন? যখন এল নিনোর আবির্ভাব ঘটে। বুঝা গেল? তাহলে এই যে এল নিনো গেল, লানিনা গেল,
আমরা তার সাথে সাথে সমুদ্র স্রোতের কনসেপ্ট পেলাম, নিয়ত বায়ু প্রবাহের কনসেপ্ট পেলাম, ওয়াকার সঞ্চালন পেলাম, আর ওয়ার্ল্ড ম্যাপের একটা কনসেপ্ট পেলাম। ঠিক আছে, এরপর আরো দুটো জিনিস জানবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এনসো। এনসো মানে হচ্ছে এল নিনো সাউদার্ন অসিলেশন। এই যে 5 থেকে 7 বছর অন্তর অন্তর, ঠিক আছে, রিভার্সাল হলো, এদিকে নিম্নচাপ এদিকে উচ্চচাপ, ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় এল নিনো সাউদার্ন অসিলেশন। ঠিক আছে, এটাকে অন্যভাবেও ব্যাখ্যা করা যায়। কিভাবে? যেহেতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এল নিনোর ফলে একটা কি সামুদ্রিক গোলযোগ, জলবায়ুগত বিপর্যয়, জলবায়ুগত পরিবর্তন আসলো, এই জন্য এটাকে বলা হয় দক্ষিণী দোলন। দক্ষিণী কেন বললো? যেহেতু নিরক্ষরেখার দক্ষিণে ঘটনাটা ঘটলো বা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ঘটলো, এই জন্য এটাকে বলা হয় দক্ষিণী দোলন। ঠিক আছে, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা কি অ্যানালাইসিস করলাম? এই ভিডিওর মাধ্যমে আমরা এল নিনো, লা নিনো এবং ভারতে এল নিনো লা নিনোর ফলে কি হয় সেটা অ্যানালাইসিস করে দিলাম। ঠিক আছে, পরীক্ষাতে এটা থেকে ডেসক্রিপটিভ প্রশ্ন হয় এবং এমসিকিউ কিন্তু প্রশ্ন হয় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। তো এরপরের ভিডিওতে আমি চেষ্টা করব এল নিনো এবং লা নিনো থেকে টপ মোস্ট 25 থেকে 30টা এমসিকিউ প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়ার। অবশ্যই তোমরা যারা জিওগ্রাফি রিলেটেড প্রিপারেশন নিচ্ছ, সেটা ইউজিসি নেট হোক বা ওয়েস্ট বেঙ্গলের সেট পরীক্ষা হোক বা পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা হোক বা ডাব্লিউবিসিএস অপশনাল জিওগ্রাফি সাবজেক্ট হোক, প্রত্যেককেই বলবো এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। আমি এই রিলেটেড প্রচুর ভিডিও তোমাদেরকে ইউটিউবে আপলোড করব। অবশ্যই তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখলে। অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিওটি কেমন লাগলো। এরপরে তোমাদের কোন ধরনের ভিডিও বা কোন টপিকের উপরে যদি ভিডিও দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই রিলেটেড ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব।